কেমন আছেন বন্ধুগণ? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে অ্যাকচুয়ালি আমি যেতে চলেছি দীঘা, যেটা আমার বলা যেতে পারে অফিস কাম আমারই একজন কলিগ কাম দাদার পার্সোনাল ট্যুর বলা যেতে পারে। তো অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, অনেক দিন মানে কোনো ব্লগ আপলোড করা হয়নি, তাই ভাবলাম একটা ছোট্ট ট্রিপ মারা যেতেই পারে। তো সেই জন্য এখন ঘড়িতে বাজে 4:20। তো সবাই দেখুন, এটা হচ্ছে আমাদের কোয়ার্টার এরিয়া। এটা হচ্ছে আমাদের বিল্ডিং, এই একদম কোনারটা ওটা আমাদের কোয়ার্টার এরিয়া, মানে আমার কোয়ার্টার ওখানেই আছে, ওখানেই আমার রুম। তো এখান থেকে এটা হচ্ছে এখন খড়গপুর। এখান থেকে আমি বেরিয়ে যাব মকরামপুরে। আমি এখন বেরোচ্ছি আমি 2 হুইলারে। তো মকরামপুরে গিয়ে ওটা আপগ্রেড হবে, মানে 2 হুইলারটা 4 হুইলার হয়ে যাবে। চলুন জার্নি কন্টিনিউ করা যাক, আর আমিও দেখাবো কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন, জার্নিটা এনজয় করুন। সো ডার্লিংকে এখন রেখে দিলাম সাইকেল স্ট্যান্ডে, পৌঁছে গিয়েছি মকরামপুরে। আর আকাশও অনেকটা ক্লিয়ার হয়ে এসেছে, পুরো এই সকাল হব ভাব। এরপরে বেরিয়ে যাব মকরামপুর থেকে দীঘার উদ্দেশ্যে বাই 4 হুইলার। তো চলো যাওয়া যাক 4 হুইলারের দিকে। এই হচ্ছে আমাদের আজকের সারথি, মারুতি সুজুকি ব্যালেনো। হালকা হালকা বৃষ্টি হয়েছে, তো সেই জন্যই জল পড়ে আছে। আর এই যে আমার দাদা কাম কলিগ উর্ফ ভাইয়াজি হাই বলে দাও। পুরো স্যুট বুট একদম পুরো স্টাইল বেড়ে একদম চলে এসেছে। তো চলো বেরোনো যাক। পৌঁছেছি বাকরাবাদে। এখানে একটা চায়ের দোকানে আমরা এখন একটু ব্রেকফাস্ট আর চা বগেরা খাবো। ফাইনালি আমরা দীঘা পৌঁছে গিয়েছি। এখানে গাড়ি পার্কিং এরিয়াতে পার্কিং করে আমরা পৌঁছে গিয়েছি অ্যাকচুয়ালি উদয়পুর বিচে, যেটা কিনা একদম ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে ওড়িশার একদম বর্ডারে। তো এখানে পার্কিং চার্জেস সারা দিনের জন্য ওই 50 টাকা মতো নেয়। আর একটা আপনাদেরকে কুপন বা রসিদ যেটা হোক বলতে পারেন, ওই রসিদ দিয়ে দেবে, ওটা আপনাকে রাখতে হবে সাথে করে। তো আমি ডিটেলসে পরে বলে দেবো যে সারাদিন বলতে আপনি যতবার ইচ্ছে এখানে পার্কিং করতে পারেন কি না সারাদিনের জন্য, তো ওটা আমি পরে বলে দেবো। তো আপাতত আমি যাচ্ছি বিচের দিকে। তো চলুন বিচে যাওয়া যাক, দেখা যাক। এমনিতে তো এখানে বিচ সকালবেলাতে পুরোপুরি সমুদ্রের জলে ডুবে থাকে, তো যত বেলা বাড়ে তত বিচটা হচ্ছে আস্তে আস্তে জল ওখান থেকে সরে গিয়ে বিচটা ফুটে ওঠে আর কি বলতে পারেন। তো চলুন যাওয়া যাক উদয়পুর বিচের দিকে। আমাদের এখানে পৌঁছতে ওই মকরামপুর থেকে আমি কটার সময় বেরোলাম, ওই
5টা নাগাদ বেরিয়েছি। বকরমপুর থেকে উদয়পুর সি বিচ আসতে আমাদের টাইম লেগেছে পাক্কা 2 ঘন্টা। মানে এখন বাজে হচ্ছে 7টা, তো 7টার সময় পৌঁছে গিয়েছি। সূর্য পুরো একদম মাথার উপরে উঠে গিয়েছে, সুন্দর একটা মানে কী বলবো মেরুন টাইপের আভা পড়ছে, আর বিচটা দেখতে অসাধারণ লাগছে। আর আমাদের ভাইয়াজি হচ্ছে ফটো শ্যুটিংয়ে ব্যস্ত। মনে হচ্ছে একটা বিয়ে অলরেডি হয়েছে, আরেকটা বিয়ে হয়তো করবে। রাজাজি এখনো যা লুক আছে। তো চলুন আপাতত একটু ঘোরাঘুরি করি, পরে এখানে অনেক মানে স্টল আছে, লাইভ মানে কাউন্টারই বলা যেতে পারে, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা আছে। ওখানে কিছুক্ষণ থেকে ফটো শ্যুটিং করার পর আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘাতে, কারণ ব্রেকফাস্ট করার ছিল, খিদে পাচ্ছিল প্রচণ্ড, কারণ সকালে তাড়াতাড়ি উঠেছিলাম, এবং রুম নেওয়ার জন্য আমরা নিউ দীঘা চলে গিয়েছিলাম। তো প্রথমেই যেখানে চলে গিয়েছিলাম সেটা হচ্ছে নিউ দীঘা সি বিচ। তো সি বিচে মানে সানডে হওয়ার জন্য প্রচণ্ডই ভিড় ছিল, প্রচণ্ডই। সকাল 7:30 নাগাদই পর্যটকদের স্নান করার জন্য ভিড়টা শুরু, দেখুন প্রচণ্ড ভিড় ছিল। তারপরে ব্রেকফাস্ট করার জন্য আমরা বাসেই চলে গিয়েছিলাম সেরা বাঙালি নামক একটি মানে হোটেলই বলা যেতে পারে। ওখানে আমরা নিয়েছিলাম ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা, যেটা হোক বলতে পারেন, দুটোই বলা যেতে পারে। সাথে দিয়েছিল আলু এবং চানা দেওয়া ঘুগনি, মানে লাইটের মধ্যে যথেষ্ট ভালো খেতে ছিল। ঘুগনিটা হালকা মিষ্টি মিষ্টি করেছিল, তো মানে ছেঁড়া পরোটার সাথে দারুণ লাগছিল খেতে। আমার তো হেভি লেগেছে খেতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা হোটেল নেওয়ার জন্য নিউ দীঘা সি বিচ থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটি হোটেল পেয়েছিলাম, যেটির নাম ছিল কমফোর্ট গেস্ট হাউস। হাফবেলার জন্য এর চার্জেস নিয়েছিল 1300 টাকা ফর এসি রুম। তো হোটেলটা মানে রুমটার ঠিকঠাকই ছিল বলা যেতে পারে। আমরা মানে কী বলবো, হাফবেলার জন্য ওই সুইমিং পুলওয়ালা বিরাট হাইফাই কিছু হোটেল আমরা নিতে চাইনি, জাস্ট ফ্রেশ হওয়ার জন্য রুম নিয়েছিলাম। তো আমাদের ট্রিপটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, জাস্ট মানে একটা দিনের ছিল পুরোপুরি, তাই আমরা অত ইনভেস্টমেন্ট করিনি হোটেলের পেছনে। কারণ জগন্নাথ মন্দির হওয়ার পরে হোটেল কেন সব কিছুরই দাম মোটামুটি বেশ ভালোই বেড়েছে। তো সেই জন্য আমরা মানে ফোকাস ছিলাম যে কি আমরা সমুদ্রতেই বেশি এনজয়মেন্টটা করবো, বেশি টাইমটা স্পেন্ড করব। তো সেই জন্য এখানে রুম নেওয়া। রুম হচ্ছে এই 3 জন থাকার জন্য এনাফ বেড। আর এটা হচ্ছে ওয়াশরুম, চলবে। ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, সোজা। কারণ আমাদের পুজো দেওয়ার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পুজো দেওয়া হয়নি। তো আমরা এখন পৌঁছে গিয়েছি জগন্নাথ মন্দির দীঘাতে। এখানে মানে দীঘার অনেক জায়গাতে, নিউ দীঘাতে, ওল্ড দীঘাতে অনেক জায়গাতে পার্কিংয়ের জন্য 50 টাকা, 80 টাকা অনেক জায়গাতে পার্কিং চার্জ নিয়েছে। কিন্তু এখানে দেখলাম যে পার্কিংয়ের জন্য কোনো আমাদেরকে চার্জ দেওয়ার প্রয়োজন হয়নি। মানে এটা বলা যেতে পারে, মানে আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন তো এখানে ফ্রি অফ কস্টই আপনারা পার্কিং করতে পারেন। ঠিক আছে, তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখাই আপনাদেরকে ভেতরটা কেমন করেছে। এখানে হচ্ছে ফ্রি অফ কস্ট জুতো রাখারও ব্যবস্থা আছে। এখানে মানে পুরীর জগন্নাথ ধামের মতোই এখানেও পা ধোয়ার ব্যবস্থা আছে।
পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় এখানেও রথ বানিয়ে রাখা আছে, মানে রথযাত্রার সময় এগুলো উন্মোচিত করা হয়। এটা পুরো মন্দিরটি, মানে পুরীর জগন্নাথ ধাম, আর এটি হচ্ছে একটা জাস্ট কি বলবো রেপ্লিকা। তো রেপ্লিকার হিসেবে যথেষ্ট মানে সুন্দর এবং মানে খুবই সুন্দর বানানো হয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে। বেশ সুন্দরভাবে এগুলো মানে ছোট ছোট জিনিসে কাজ করা হয়েছে। মানে আধুনিক যুগেও এত সুন্দরভাবে কনস্ট্রাকশন করা যায়, কনস্ট্রাকশন করে এইসব জিনিসপত্র তৈরি করা যায়, সত্যি মানে এগুলো দেখারই জিনিস। হাওয়া খুবই ভালো দিচ্ছে, কিন্তু সাথে এতটাই মারাত্মক গরম দিচ্ছে, মানে শ্রাবণ মাস হওয়ার পরেও এতটা গরম মানে লাগছে যে ঘামে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো ভিজে গিয়েছি। আর মানে প্রতিটা জিনিস আমি বলবো মানে হুবহু পুরীর থেকে মানে ইন্সপায়ার হয়ে এখানে বানানো বলা যেতেই পারে। মানে একদম হুবহু অবিকল যেটাকে বলে, সেম টু সেম সব কিছুতে কাজ করা হয়েছে। মানে প্রায় 100% নয়, তবে 80-85% বলা যেতে পারে যে কাজ করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে। মোবাইল ফোন নিষিদ্ধ, আমি তারপরেও আমি ফোন নিয়ে ঢোকার চেষ্টা করব, দেখা যাক কতটা কি হয়। দেখলে গালি পড়বে। আমি চেষ্টা করেছিলাম ভেতরে ঢুকে কোনোভাবে ফটো বা ভিডিও কিছু করার জন্য। এখানে মানে টাকা পয়সা দিয়ে আপনি শুটিং করার অনুমতি পেয়ে যাবেন, কিন্তু মানে এমনি নর্মালি অ্যাজ এ ট্যুরিস্ট যদি আপনি এখানে ফটো শ্যুট মানে ফোন যদি নিয়ে ঢোকেন, তাহলে ফটো বা ভিডিও কোনো কিছুই এরা মানে তুলতে দেবেন, ঠিক আছে? তো দেখবেন, যদি যারা পারবেন তারা করবেন চেষ্টা, আমি তো চেষ্টা করে পারি। তো পুরোটা ঘুরে নিলাম, মোটামুটি ভালোই মানে সুন্দরই হয়েছে। রেপ্লিকা বললেও এটা অনেকটাই মানে আসল যে জগন্নাথ ধাম, যাকে নিয়ে পৌরাণিক কাহিনী আছে, ইতিহাসে যার উল্লেখ আছে, তার অনেকটাই এখানে মানে ওই তো বললাম 80-85% এখানে ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। তো মানে যথেষ্ট ভালো হয়েছে জিনিসটা। তো চলুন যাওয়া যাক আগে। মন্দির ঘোরা হয়ে গেল কমপ্লিট। এরপরে আমরা চলে যাবো ডাইরেক্ট লাঞ্চের টেবিলে। তো চলো লাঞ্চের টেবিলেই কন্টিনিউ করি আবার ভিডিওটাকে। লাঞ্চ করার জন্য আমরা বেছে নিয়েছিলাম উদয়পুরেরই একটি স্পাইস হোটেল, যেটি কিনা ছিল উদয়পুর সি বিচের একদম সামনে। ওখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন থালি, যেটি নিয়েছিল 180 টাকা। তো একটা ভাজা, একটা সবজি, ডাল, ভাত, আর সাথে 2 পিস চিকেন আর একটা আলু দিয়েছিল। যথেষ্টই মানে ভালো খেতে ছিল, সেটা আপনারা ভাইয়াজি তথা পবনদার এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছেন আশা করি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা চলে গিয়েছিলাম উদয়পুর সি বিচে, মানে সমুদ্রে স্নান করার জন্য অ্যাকচুয়ালি। তো সেখানে কপিরাইট খাওয়ার ভয়ে আমি মানে ভিডিও তেমন খুব একটা করিনি, এবং আমাদের সবারই স্নান করার ছিল, ওই জন্য আমি ফোন মানে গাড়িতে রেখে এসেছিলাম কিছুক্ষণ বাদে গিয়েই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর
স্টল ছিল খাবার দাবারের। এই ছোট্ট ছোট্ট স্টলগুলিতে মানে বিভিন্ন রকমের মাছ ভাজা, কাঁকড়া, অক্টোপাস, অনেক কিছুরই গ্রেভি আইটেম এবং ফ্রাইড আইটেম পাওয়া যায়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি ফোন নিয়ে যাইনি, ওই জন্য আমি দেখাতে পারিনি ভিডিওতে। ওখানে 1-1.5 ঘন্টা টাইম কাটানোর পরে আমরা চলে এসেছিলাম হোটেলে। তারপরে আমরা মকরমপুর রিটার্ন আসার জন্য হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম ওই 6টা নাগাদ। তো এত দূর অবধি ভিডিওটা দেখে থাকলে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। এতে আমি মোটিভেটেড ফিল করি, ওই জন্য বারবার বলা। 2 hours later. রুম ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যেত, ওই জন্য ভেবেছিলাম মকরমপুরে পৌঁছে একটা কোনো ধাবাতে রাত্রে ডিনারটা কমপ্লিট করে তারপরে রুমে যাব। তো সেই মতো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটি ধাবাতে, যেখানে আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি নর্মাল, আর সাথে চিকেন কষা। চিকেন কষাটা দারুণ বানিয়েছিল, সত্যি বলতে অসাধারণ বানিয়েছিল। নিরিবিলি পরিবেশে ধাবাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সো তারপরে তারপরে চলে এলাম রুমে। আপনারাও চাইলে এইভাবে একদিনের জন্য বা একটা বেলার জন্য যাই হোক বলতে পারেন, ট্রিপ প্ল্যান করতেই পারেন। মানে এরকমভাবে ট্রিপ প্ল্যান করলে আপনারা আফসোস করবেন না যে আমাদের বেশি পয়সা ইনভেস্ট হয়ে গেল বা কিছু। তো আপনারা চাইলে এরকমভাবে ট্রিপ প্ল্যান করতেই পারেন। তবে মানে খারাপ যেটা লাগলো সেটা হচ্ছে সব জিনিসের দাম জগন্নাথ মন্দির হওয়ার পরে প্রচণ্ডই বেড়ে গেছে, খাবার দাবার থেকে শুরু করে পার্কিং চার্জেস। তারপরে সবথেকে বড় ব্যাপার, আমি জগন্নাথ মন্দিরে কোনো পুরোহিতকে দেখতে পাইনি, ওখানে একটা মানে ক্যাশ বক্স ছিল। ওই ক্যাশ বক্সে মানে ওই অনুদান জমা করার জন্য অনুদান, তো ওখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা যা ইচ্ছে আপনি দান করতে পারেন, ডোনেশন দিতে পারেন। সেই হিসেবে ওনারা আপনাকে প্রসাদ প্রোভাইড করবে, গজা লাড্ডু এইসব থাকবে। তো আপনারা চাইলে পুজো দিতেও পারেন। মন্দিরের ভিতরে আমি কোনো প্রকার পুরোহিত বা পান্ডা আমি দেখতে পাইনি। এটা একটা মানে হয়তো কোনো টাইমিং থাকতে পারে ওদের, তো আমি সেটা জানি না, আর জিজ্ঞেস করাও হয়নি। তো এইসব জিনিসপত্রগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম যাতে আপনাদের কোনো না প্রবলেম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি অগাস্টে একটা বড় ট্রিপ করবো, সেটা আপনারা মানে ভিডিও আপলোড করলে জানতে পারবেন, বুঝতে পারবেন যে আমি কোথায় যাওয়ার প্ল্যানিং করছি। তো চলুন ভিডিও শেষ করা যাক।